তো বাংলাদেশের জন্য কিন্তু একটা জটিল বিষয় যে বাংলাদেশ আপনার যেখানে অবস্থিত সেইখানে যেসব নদীগুলি প্রবাহিত হয় সবগুলি নদী বলতে গেলে ভারত থেকে আসে। 3টা নদী আছে যেটা বাংলাদেশ থেকে ভারতে যায়, অর্থাৎ ভারত থেকে যে নদীগুলি বাংলাদেশে ঢুকছে এই নদীর মাধ্যমে ব্যাপক পরিমাণ পানি, বর্ষার পানি বঙ্গোপসাগরে যায়। আমি আপনাকে একটা ধারণা দিই যে বর্ষাকালে 1,40,000 কিউবিক মিটার পানি প্রতি সেকেন্ডে এইসব নদী দিয়ে যায় বর্ষাকালে, কিন্তু গ্রীষ্মকালে মাত্র 7,000 কিউবিক মিটার পানি যায়। অর্থাৎ বর্ষাকালে যে পানিটা যাচ্ছে তার মাত্র 20 ভাগের 1 ভাগ, মাত্র 5% পানি গ্রীষ্মকালে আসে। এইটাই কিন্তু আমাদের জন্য একটা বিশাল সমস্যা। বর্ষাকালে অতিরিক্ত পানি, গ্রীষ্মকালে খুবই কম পানি। তারপরে যেহেতু তিস্তা এবং গঙ্গায় পানি কমিয়ে দিয়েছে, তার ফলে আরো কম আসে। এই জিনিসটাকেই ভারত কিন্তু জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে, যেটা আপনারা প্রতিবারই দেখেন যে গ্রীষ্মকালে তারা ওই পানি কম দেয়, তিস্তার পানি তো দেয়ই না, গজলডোবা দিয়ে সব পানি মহানন্দ দিয়ে চলে যায়। গঙ্গার পানিও তারা ব্যাপকভাবে নিয়ে যায়, অন্যান্য কিন্তু অনেক জায়গায় তারা বাদ করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের চারিদিকে ভারতের কমপক্ষে 50টা ড্যাম, ব্যারাজ এবং অন্যান্য হাইড্রোলিক স্ট্রাকচার আছে। এর মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের পানি যখন আমাদের বেশি দরকার তখন কম দেয়, যখন কম দরকার তখন বেশি দিয়ে আপনার নানাবিধ জটিলতা সৃষ্টি করে। ফেরির ক্ষেত্রে দেখা গেছে কিছুটা, আবার তার আগে যে সিলেটে যে বন্যা হয়েছে সেখানে কিন্তু সব পানি, ড্যামে যেসব পানি জমা থাকে সেই পানি যখন বেশি বৃষ্টি হয় পানিও ছাড়ে, বৃষ্টি পানিও আসে। সুতরাং এটা আমাদের জন্য একটা জিও পলিটিক্যাল ব্যাপার হয়ে দাঁড়াইছে। ভারতকে আমরা নদীর ব্যাপারে আমি বলবো ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। ভারতকে নদীর ব্যাপারে বিশ্বাস করা যায় না। আপনি দেখবেন যে কিভাবে এই গঙ্গা চুক্তি নিয়ে গন্ডগোল পাকায়। 2026 সনে গঙ্গা চুক্তি এক্সপায়ার করে যাবে। এবং আপনাদেরকে আর একটা তথ্য দেই, এই যে 54টা নদী বলা হয় ট্রান্স বাউন্ডারি রিভার, আন্ত সীমান্ত নদী, কিন্তু এর বাইরেও আরো অনেক নদী আছে। কমপক্ষে 100 নদী আছে যে নদী আন্ত সীমান্ত নদী। 54টা নদী ধরেন রিকগনাইজড, তার মধ্যে মাত্র একটা বড় নদীর চুক্তি হয়েছে, গঙ্গা চুক্তি। আর যে ফেনী নদীর যে চুক্তি সে সামান্য 1.82 কিউসেক পানি ভারত নেয়। আর কুশিয়ারাতেও 152 কিউসেক পানি আসে, এটা মাইনর। আপনি যদি দেখেন যে 53 বছরে একটা চুক্তি হয়েছে, সবগুলি চুক্তি যদি এই হারে হতে হয় তাহলে 2800 বছর লাগবে। অর্থাৎ ভারতের উপরে আপনি আস্থা রাখতে পারেন না যে চুক্তি করে আপনি ঠিক মতো পানি পাবেন। আমাদের পানির বিষয়ে হতে হবে সেলফ সাফিসিয়েন্ট, স্বয়ংভর হতে হবে, ভারতের উপর নির্ভর করা যাবে না। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হাইড্রোলজিস্টরা এই গঙ্গা ব্যারেজ করেছিল, ডিজাইন করেছিল পাংশার কাছে, যেখানে বর্ষাকালে যে গঙ্গা নদী দিয়ে যে পানি আসে, যে পানি ধরে রাখার কথা ছিল, সেই পানি ধরে রেখে গ্রীষ্মকালে স্পেশালি মার্চ এপ্রিল মাসে যখন খুব খরা হয়, যখন পানির খুব দরকার কৃষির জন্য, গবাদি পশুর জন্য, আমাদের নিজস্ব ইউজের জন্য, এই পানি তখন ধীরে ধীরে ছেড়ে দেওয়ার কথা। এটা ছিল একটা বিউটিফুল, একটা প্র্যাকটিক্যাল বিষয়। এটা হলে আমরা দক্ষিণাঞ্চলের যে নদীগুলি শুকিয়ে যাচ্ছে, বায়োডাইভার্সিটি বিধ্বস্ত হয়ে যাচ্ছে, আপনার স্যালানিটি, লবণাক্ততা ধীরে ধীরে ক্রস করতেছে, এই জিনিসটা থেকে কিন্তু আপনি রক্ষা পেতেন এবং বায়োডাইভার্সিটি হয়তো রিস্টোরড হতো, টাইম লাগতো। কিন্তু এটা আনফর্চুনেটলি গত সরকার, শেখ হাসিনা সরকার এটাকে হতে দেয় নাই। ভারত অবজেকশন দিছে এবং তারা বলছে এখানে ডিজাইন ফ্ল আছে। আমি ওখানে যারা ইঞ্জিনিয়ার জড়িত ছিলেন ডিজাইনে তাদের সাথে আলাপ করছি, কোনো ডিজাইন ফ্ল
ছিল না। যদি থাকতো তাহলে কালেক্ট করতো। আপনি দেখেন যে এই ধরনের পানি ধরে রাখতে হবে বর্ষাকালে, কিন্তু আমাদের ভিতরেই কিছু হাইড্রোলজিস্ট আছেন, তারা বলেন এটা সম্ভব না। তাহলে এই ডিজাইনটা তারা কিভাবে করলেন? এবং তিস্তার যে চুক্তিটা, তিস্তার যে প্রজেক্টটা, তিস্তা তো চুক্তি হয় নাই এবং তারা করবে বলেও কোনো দেখা যাচ্ছে না। গজলডোবাতে তারা 100% পানি কিন্তু তারা ওই খাল দিয়ে, ক্যানাল দিয়ে, মহানন্দের নদী হয়ে শেষ পর্যন্ত ভারতের মেচি নদীতে নিয়ে যায়, কিন্তু এক ফোঁটা পানি দেয় না। গ্রীষ্মকালে যেটুকু পানি আপনি পান 2000-2500 কিউসেক পানি, সে পানি কিন্তু পরবর্তী গজলডোবা পরবর্তীতে পানিতে রিজেনারেটেড হয় সেটা। সুতরাং আমাদেরকে পানির ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, পানি রিজার্ভার করতে হবে, বর্ষাকালে পানি ধরে রাখতে হবে। এটা ব্যয়বহুল, এটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু এইটাই হোক আমাদের ডেল্টা প্ল্যান। যে ডেল্টা প্ল্যান করা হয়েছে, নামে মাত্র ডেল্টা প্ল্যান, 70-80টা অনগোয়িং প্রজেক্টকে ডেল্টা প্ল্যানের মধ্যে দিয়ে বলা হচ্ছে যে এটা ডেল্টা প্ল্যান। কিন্তু আমি মনে করি কি, আমাদের ভারত কেন্দ্রিক, ভারত নির্ভর পানি এই বিষয়ে, এগুলির বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা আমাদের নিজেদেরও কিন্তু অনেক আছে, যেটা আমিন আল রশিদ সাহেব উল্লেখ করলেন। আমাদের কিন্তু অনেক ব্যত্যয় করি আমরা, যে একটা চুক্তি আছে 1997-এর, যে চুক্তিটাকে বলা হয় যে ইউএন কনভেনশন অন নন ন্যাভিগেবল ইউজ অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স। এই চুক্তিটাই অনেকেই বলেন এই চুক্তির মাধ্যমে আপস্ট্রিমের আপার রিপারিয়ান কান্ট্রির উপরে চাপ সৃষ্টি করা যায়। ভারত সেটা কিন্তু করে, যদিও ভারত এই চুক্তির প্রথমে বিরোধিতা করছে, বাংলাদেশ এই চুক্তি করতে চাইছে, ভোট দিছে, কয়েকটা কান্ট্রি মাত্র এটার বিরুদ্ধে ছিল। বাংলাদেশ 1997 থেকে এই পর্যন্ত এই চুক্তিকে র্যাটিফাই করে নাই। র্যাটিফাই কেন করে নাই? আপনি ধরেই নিতে পারেন কোন দেশের চাপে তারা এই চুক্তিকে অনুস্বাক্ষর করে নাই। কিন্তু এই 6 মাস হয়ে যাচ্ছে, এখনো আমরা এই চুক্তি কেন স্বাক্ষর করি না? এই চুক্তি যদি আমরা স্বাক্ষর করি তাহলে আমাদের হাত শক্ত হয়, আন্তর্জাতিকভাবে আমরা কিছু করতে পারি। আমরা তিস্তা নদীর কথা বলতে পারি, আমরা গঙ্গার কথা বলতে পারি, আমরা আরো অনেক নদীর কথা কিন্তু আমরা বলতে পারি, কিন্তু আমরা এটা বলতে পারতেছি না। আমিন আল রশিদ সাহেবের আরেকটা কথা বলি, উনি বলছেন জয়েন্ট রিভার কমিশনের কথা। জয়েন্ট রিভার কমিশন হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে একটা যৌথ কমিশন, যারা নদ নদীর বিষয়ে আলোচনা করবেন। এটা একটা সুনির্দিষ্ট সময় অন্তর মিটিং করার কথা। এই 53 বছরে, 72 সন থেকে এই পর্যন্ত 53 বছরে এইখানে 208টা মিটিং হওয়ার কথা, কিন্তু মিটিং হয়েছে মাত্র 38টা। এবং গত মিটিং হয়েছে 2022 সনে, সেটা 12 বছর পরে। 12 বছর পরে জয়েন্ট রিভার কমিশনের মিনিস্ট্রিয়াল লেভেলের মিটিং হয়েছে। তা আমি মনে করি কি, যে আমরা ওই ইউএন কনভেনশনে সাইন করি এবং আমরা ভারতের উপর একটা চাপ সৃষ্টি করতে হয়তো পারবো। এখানে আমি একটু অন্য দিকে জিও পলিটিক্যাল যে বিষয়টা, সেটা একটা ব্যাপক বিষয়, কিন্তু আমি একটা প্রেক্ষাপট দিতে পারছি। আমি শুধু এইটুকুই বলতে চাই যে ভারত এই যে নদীর যে পানির ফ্লোকে ম্যানিপুলেট করে এটাকে জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। এবং আরেকটা বিষয় আবারও জোর দেই, যে আমাদেরকে ভারত নির্ভর থাকলে হবে না পানির বিষয়ে। অন্য বিষয় হন, পেঁয়াজের বিষয় হন, রসুনের বিষয় হন, তো পানির বিষয় হবেন না। পানির ব্যাপারে ভারত হচ্ছে একটা অবিশ্বস্ত বন্ধু। সে ব্রহ্মপুত্রের যে পানি, ব্যাপক পানি, এই পানি সে এখান থেকে ট্রান্সফার করে সে তার যে পশ্চিম অঞ্চলের যে নদী সিস্টেমের সাথে কানেক্ট করতে চায়। সেটা যদি করে তাহলে বাংলাদেশের জন্য একটা সমূহ বিপদ চলে আসবে। এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এদিকে আবার চায়না একটা, সেই ব্রহ্মপুত্র চায়নার ভেতরে যে অংশ টিবেটের মধ্যে, সেখানে কিন্তু তারা একটা সুপার ড্যাম তৈরি করছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ড্যাম। সেখানে যদি পানি ধরে রাখে এবং কোনো কারণে যদি ছেড়ে দেয় হঠাৎ করে, সেটা ভারতেরও ক্ষতি হবে, আপনার বাংলাদেশেরও ক্ষতি হবে। সুতরাং এই বিষয়গুলি আমরা একটু চিন্তা ভাবনা করি। আরেকটা বিষয়, সম্প্রতি আপনারা দেখছেন যে কোদালিয়া বলে একটা নদীতে 4.5
5 কিলোমিটারের মতো আমরা নিয়ে আসতে পারছি আমাদের দখলে। আপনি জানেন যে বাংলাদেশে সীমান্তে, আন্তঃসীমান্ত না, সীমান্ত নদী কতগুলি আছে? খুব একটা সংখ্যা নাই, আমরা খুবটা জানি না। কত কিলোমিটার এই আমাদের বর্ডার, কত কিলোমিটার আমাদের বর্ডার এই নদী দ্বারা, যেমন নাফ নদী 56 কিলোমিটার, এই যে হারিয়াভাঙ্গা নদী। এবং এইখানে যেভাবে রুলটা হচ্ছে যে ফ্লো অফ দি মিড চ্যানেল, যে মধ্যবর্তী যে চ্যানেলটা, ওই চ্যানেলটাই হচ্ছে দুই দেশের মধ্যে সীমানা। এখানে একটা সিচুয়েশন আছে, যদি কোনোভাবে চ্যানেলটাকে সরিয়ে দেওয়া যায় অন্যদিকে, তাহলে কিন্তু এই সীমানা কিন্তু চেঞ্জ হয়। প্রায় আমরা শুনি যে বিএসএফ এই বাদ দিয়ে কায়দা কানুন করে চ্যানেল এদিকে দিতে চায় এবং আমাদের এখানে করে, মানে সেটার বিরুদ্ধে কিছু কাজ করে। আমি মনে করি কি, আমাদের এই বিষয়ে আরো বেশি সতর্ক হওয়া দরকার এবং একটা নীতিমালা তৈরি করা দরকার যে সীমান্ত নদীগুলি, বর্ডার রিভার যে নদী, যেমন মহানন্দা নদী, হারিয়াভাঙ্গা নদী, নাফ নদী, এরকম আরো কিছু নদী আছে, এই নদীগুলি যেন আমরা এই ম্যানেজমেন্টের জন্য করতে পারি এবং চ্যানেল যেন চেঞ্জ না করতে পারে। আপনি দক্ষিণ তালপট্টিতে আমরা পেয়েছিলাম কিভাবে যে হারিয়াভাঙ্গা নদীটা যখন পশ্চিম দিক দিয়ে মেইন চ্যানেল গেল, তখন দক্ষিণ তালপট্টিটা বাংলাদেশের মধ্যে গণ্য হলো। তা না হলে কিন্তু এখানে সভরেনিটি নিয়ে কোশ্চেন ছিল, ওইটার 12 কিলোমিটার টেরিটোরিয়াল ওয়াটার, কিন্তু সেটা ফরচুনেটলি এই 2012 সনের দিকে এই দক্ষিণ তালপট্টি নদী, এই দ্বীপটা আর নাই, এটা ডিজেপিয়ার হয়ে গেছে। সুন্দরবনের কাছে বেশ কিছু এই দ্বীপ হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য হোক বা যে কোনো কারণের জন্য হোক। তো আমি বেশি কথা বাড়াবো না, আমার যে বক্তব্যটা কিছুটা খাপ ছাড়া, কিন্তু পয়েন্টগুলি আমি হয়তো তুলে ধরতে পারছি। সেখানে একটা হচ্ছে যে সেলফ সাফিসিয়েন্সি আনতে হবে পানির বিষয়, আর একটা হচ্ছে যে গঙ্গা ব্যারেজ সেটাকে আবার রিভিজিট করতে হবে, আবার নতুন করে ওইটাকে চিন্তা ভাবনা করতে হবে যাতে গঙ্গা ব্যারেজটাকে আমরা চালু করতে পারি কিনা, এবং সেই সাথে তিস্তা ব্যারেজকেও, তিস্তা যে প্রজেক্ট, সেই প্রজেক্টকেও আমরা চালু করতে পারি। এইখানেও দেখেন আসে ভূ রাজনৈতিক কথা। তিস্তা প্রজেক্টে ভারত বাধা দেয়। কেন বাধা দেয়? এখানে যদি চাইনিজদের 5-7 হাজার ওয়ার্কার কিংবা প্যারামিলিটারি তারা ভাবে যে থাকে, সেটা শিলিগুড়ি করিডোরের কাছাকাছি হবে, সুতরাং এখানে তারা ওইটাকে বাধা দিতে চাচ্ছে এবং ইনফ্যাক্ট সাকসেসফুলি হয়েছে। এই পর্যন্ত তো এটা খুব একটা আগায় নেই। আমি এই সবার মাধ্যমে আমি দাবি করি তিস্তা প্রজেক্টকে আবার চিন্তা ভাবনা করা হোক এবং গঙ্গা ব্যারেজকে নিয়েও চিন্তা ভাবনা করা হোক এবং ইউএন কনভেনশনটাকে র্যাটিফাই করা হোক প্রায়োরিটি বেসিসে। এটা নিয়ে আর দেরি করার কোনো যৌক্তিক কোনো কারণ আমি দেখি না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অনেক ট্রানজিট দিছি ভারতকে, রোড ট্রানজিট, কিন্তু এটা আমি অনেক দিন ধরে প্রমোট করার চেষ্টা করছি, সাজেস্ট করার চেষ্টা করছি। রোড ট্রানজিটের মাঝে কিছু একটা নদীর অংশ যদি থাকে, তাহলে তারা তাদের স্বার্থেই ওই নদীর পানি প্রবাহমান রাখবে, অর্থাৎ মাল্টি মোডাল করে দেওয়া উচিত ছিল। সেটা কিছু কিছু জায়গায় হয়তো আছে, বেশিরভাগ জায়গায় নাই। আর শেষ করব একটা দিয়ে যে জাতীয় নদী রক্ষা কমিশন বছর 2 আগে একটা নদীর লিস্ট করেছিল, এই সেই নদীর লিস্ট। এটা এখন নিষিদ্ধ পাণ্ডুলিপি হয়ে গেছে, এটাকে বাতিল করা হয়েছে। এখানে 1008টা নদীর নাম আছে, সেই নদীর লিস্ট থেকে 224টা নদী বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেগুলি নদী, ইনফ্যাক্ট আরো দুঃখজনক বিষয় হচ্ছে যে আমার বাড়ি মাদারীপুরের শিবচরে 4টা নদী, 4টা নদীর মধ্যে একটা ছোট নদী আছে কুতুবপুর নদী। এই কুতুবপুর নদী বাদ দিয়ে দেওয়া হচ্ছে লিস্ট থেকে। এখন যদি নদী লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তখন যে কেউ দখল করে বলতে পারবে এটা তো সেই লিস্টে নাই। যেহেতু লিস্টে নাই, আমি এগুলিকে নিয়ে নিব, কারণ সবাই তো উৎপত্তি আছে। নদীর অনেক শত্রু, বহু শত্রু। নদী আজ বিপর্যস্ত। বাংলাদেশে এই মুহূর্তে নদী আজ, সব নদী বলতে গেলে অরক্ষিত।
একে রক্ষা করা দরকার এবং এই দূষণ থেকে বাঁচানো দরকার। শুধুমাত্র সেন্ট মার্টিস নিয়ে পড়ে থাকলে হবে না। সেন্ট মার্টিস ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, সেরকম তুরাগ নদীও ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, বুড়িগঙ্গা নদীও ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, বালু নদীও ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। ইনফ্যাক্ট গাজীপুর জেলার, ঢাকার বেশিরভাগ নদী ইকোলজিক্যালি ক্রিটিক্যাল, দূষিত নদী। এই নদীগুলিকে দূষণমুক্ত করার জন্য এই নদীর পাড়ে যেতে হবে, যারা দূষণ করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না, মাঠে ময়দানে যেতে হবে। এই নদীকে যদি আমরা না বাঁচাতে পারি, বাংলাদেশের প্রাণ বৈচিত্র্য, বাংলাদেশের ইকোলজি, বাংলাদেশের বাস্তুতন্ত্র একটা ব্যাপক একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে যাবে। বাংলাদেশের জন্য কিন্তু একটা জটিল বিষয় যে বাংলাদেশ আপনার যেখানে অবস্থিত সেইখানে যেসব নদীগুলি প্রবাহিত হয়, সবগুলি নদী বলতে গেলে ভারত থেকে আসে। 3টা নদী আছে যেটা বাংলাদেশ থেকে ভারতে যায়। অর্থাৎ ভারত থেকে যে নদীগুলি বাংলাদেশে ঢুকছে, এই নদীর মাধ্যমে ব্যাপক পরিমাণ পানি, বর্ষার পানি বঙ্গোপসাগরে যায়। আমি আপনাকে একটা ধারণা দিই যে বর্ষাকালে 1,40,000 কিউবিক মিটার পানি প্রতি সেকেন্ডে এইসব নদী দিয়ে যায় বর্ষাকালে। কিন্তু গ্রীষ্মকালে মাত্র 7,000 কিউবিক মিটার পানি যায়। অর্থাৎ বর্ষাকালে যে পানিটা যাচ্ছে তার মাত্র 20 ভাগের 1 ভাগ, মাত্র 5% পানি গ্রীষ্মকালে আসে। এইটাই কিন্তু আমাদের জন্য একটা বিশাল সমস্যা। বর্ষাকালে অতিরিক্ত পানি, গ্রীষ্মকালে খুবই কম পানি। তারপরে যেহেতু তিস্তা এবং গঙ্গায় পানি কমিয়ে দিয়েছে, তার ফলে আরো কম আসে। এই জিনিসটাকেই ভারত কিন্তু জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে, যেটা আপনারা প্রতিবারই দেখেন যে গ্রীষ্মকালে তারা ওই পানি কম দেয়। তিস্তার পানি তো দেয়ই না, গজলডোবা দিয়ে সব পানি মহানন্দ দিয়ে চলে যায়। গঙ্গার পানিও তারা ব্যাপকভাবে নিয়ে যায়। অন্যান্য কিন্তু অনেক জায়গায় তারা বাদ করেছে। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের চারিদিকে ভারতের কমপক্ষে 50টা ড্যাম, ব্যারাজ এবং অন্যান্য হাইড্রোলিক স্ট্রাকচার আছে। এর মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের পানি যখন আমাদের বেশি দরকার তখন কম দেয়, যখন কম দরকার তখন বেশি দিয়ে আপনি নানাবিধ জটিলতা সৃষ্টি করে। ফেনীর ক্ষেত্রে দেখা গেছে কিছুটা, আবার তার আগে যে সিলেটে যে বন্যা হয়েছে সেখানে কিন্তু সব পানি, ড্যামে যেসব পানি জমা থাকে সেই পানি যখন বেশি বৃষ্টি হয় পানিও ছাড়ে, বৃষ্টি পানিও আসে। সুতরাং এটা আমাদের জন্য একটা জিও পলিটিক্যাল ব্যাপার হয়ে দাঁড়াইছে। ভারতকে আমরা নদীর ব্যাপারে আমি বলবো ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। ভারতকে নদীর ব্যাপারে বিশ্বাস করা যায় না। আপনি দেখবেন যে কিভাবে এই গঙ্গা চুক্তি নিয়ে গন্ডগোল পাকায়। 2026 সনে গঙ্গা চুক্তি এক্সপায়ার করে যাবে। এবং আপনাদেরকে আর একটা তথ্য দেই, এই যে 54টা নদী বলা হয় ট্রান্স বাউন্ডারি রিভার, আন্ত সীমান্ত নদী, কিন্তু এর বাইরেও আরো অনেক নদী আছে। কমপক্ষে 100 নদী আছে যে নদী আন্ত সীমান্ত নদী। 54টা নদী ধরেন রিকগনাইজড, তার মধ্যে মাত্র একটা বড় নদীর চুক্তি হয়েছে, গঙ্গা চুক্তি। আর যে ফেনী নদীর যে চুক্তি সে সামান্য 1.82 কিউসেক পানি ভারত নেয়। আর কুশিয়ারাতেও 152 কিউসেক পানি আসে, এটা মাইনর। আপনি যদি দেখেন যে 53 বছরে একটা চুক্তি হয়েছে, সবগুলি চুক্তি যদি এই হারে হতে হয় তাহলে 2800 বছর লাগবে। অর্থাৎ ভারতের উপরে আপনি আস্থা রাখতে পারেন না যে চুক্তি করে আপনি ঠিক মতো পানি পাবেন। আমাদের পানির বিষয়ে হতে হবে সেলফ সাফিসিয়েন্ট, স্বয়ংভর হতে হবে। ভারতের উপর নির্ভর করা যাবে না। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হাইড্রোলজিস্টরা এই গঙ্গা ব্যারেজ করেছিল, ডিজাইন করেছিল পাংশার কাছে, যেখানে বর্ষাকালে যে গঙ্গা নদী দিয়ে যে পানি আসে, যে পানি ধরে রাখার কথা ছিল, সেই পানি ধরে রেখে গ্রীষ্মকালে
স্পেশালি মার্চ এপ্রিল মাসে যখন খুব খরা হয়, যখন পানির খুব দরকার কৃষির জন্য, গবাদি পশুর জন্য, আমাদের নিজস্ব ইউজের জন্য, এই পানি তখন ধীরে ধীরে ছেড়ে দেওয়ার কথা। এটা ছিল একটা বিউটিফুল, একটা প্র্যাকটিক্যাল বিষয়। এটা হলে আমরা দক্ষিণাঞ্চলের যে নদীগুলি শুকিয়ে যাচ্ছে, বায়োডাইভার্সিটি বিধ্বস্ত হয়ে যাচ্ছে, আপনার স্যালানিটি, লবণাক্ততা ধীরে ধীরে ক্রস করতেছে, এই জিনিসটার থেকে কিন্তু আপনি রক্ষা পেতেন এবং বায়োডাইভার্সিটি হয়তো রিস্টোরড হতো, টাইম লাগতো। কিন্তু এটা আনফর্চুনেটলি গত সরকার, শেখ হাসিনা সরকার এটাকে হতে দেয় নাই। ভারত অবজেকশন দিছে এবং তারা বলছে এখানে ডিজাইন ফ্ল আছে। আমি ওখানে যারা ইঞ্জিনিয়ার জড়িত ছিলেন ডিজাইনে, তাদের সাথে আলাপ করছি, কোনো ডিজাইন ফ্ল ছিল না। যদি থাকতো তাহলে কারেক্ট করতো। আপনি দেখেন যে এই ধরনের পানি ধরে রাখতে হবে বর্ষাকালে, কিন্তু আমাদের ভিতরেই কিছু হাইড্রোলজিস্ট আছেন, তারা বলেন এটা সম্ভব না। তাহলে এই ডিজাইনটা তারা কিভাবে করলেন? এবং তিস্তার যে চুক্তিটা, তিস্তার যে প্রজেক্টটা, তিস্তা তো চুক্তি হয় নাই এবং তারা করবে বলেও কোনো দেখা যাচ্ছে না। গজলডোবাতে তারা 100% পানি কিন্তু তারা ওই খাল দিয়ে, ক্যানাল দিয়ে, মহানন্দের নদী হয়ে শেষ পর্যন্ত ভারতের মেচি নদীতে নিয়ে যায়, কিন্তু এক ফোঁটা পানি দেয় না। গ্রীষ্মকালে যেটুকু পানি আপনি পান 2000-2500 কিউসেক পানি, সে পানি কিন্তু পরবর্তী গজলডোবা পরবর্তীতে পানিতে রিজেনারেটেড হয় সেটা। সুতরাং আমাদেরকে পানির ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, পানি রিজার্ভার করতে হবে, বর্ষাকালে পানি ধরে রাখতে হবে। এটা ব্যয়বহুল, এটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু এইটাই হোক আমাদের ডেল্টা প্ল্যান। যে ডেল্টা প্ল্যান করা হয়েছে, নামে মাত্র ডেল্টা প্ল্যান, 70-80টা অনগোয়িং প্রজেক্টকে ডেল্টা প্ল্যানের মধ্যে দিয়ে বলা হচ্ছে যে এটা ডেল্টা প্ল্যান। কিন্তু আমি মনে করি কি, আমাদের ভারত কেন্দ্রিক, ভারত নির্ভর পানি এই বিষয়ে, এগুলির বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা আমাদের নিজেদেরও কিন্তু অনেক আছে, যেটা আমিন আল রশিদ সাহেব উল্লেখ করলেন। আমাদের কিন্তু অনেক ব্যত্যয় করি আমরা, যে একটা চুক্তি আছে 1997-এর, যে চুক্তিটাকে বলা হয় যে ইউএন কনভেনশন অন নন ন্যাভিগেবল ইউজ অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স। এই চুক্তিটাই অনেকেই বলেন এই চুক্তির মাধ্যমে আপস্ট্রিমের আপার রিপারিয়ান কান্ট্রির উপরে চাপ সৃষ্টি করা যায়। ভারত সেটা কিন্তু করে, যদিও ভারত এই চুক্তির প্রথমে বিরোধিতা করছে, বাংলাদেশ এই চুক্তি করতে চাইছে, ভোট দিছে, কয়েকটা কান্ট্রি মাত্র এটার বিরুদ্ধে ছিল। বাংলাদেশ 1997 থেকে এই পর্যন্ত এই চুক্তিকে র্যাটিফাই করে নাই। র্যাটিফাই কেন করে নাই? আপনি ধরেই নিতে পারেন কোন দেশের চাপে তারা এই চুক্তিকে অনুস্বাক্ষর করে নাই। কিন্তু এই 6 মাস হয়ে যাচ্ছে, এখনো আমরা এই চুক্তি কেন স্বাক্ষর করি না? এই চুক্তি যদি আমরা স্বাক্ষর করি তাহলে আমাদের হাত শক্ত হয়, আন্তর্জাতিকভাবে আমরা কিছু করতে পারি। আমরা তিস্তা নদীর কথা বলতে পারি, আমরা গঙ্গার কথা বলতে পারি, আমরা আরো অনেক নদীর কথা কিন্তু আমরা বলতে পারি, কিন্তু আমরা এটা বলতে পারতেছি না। আমিন আল রশিদ সাহেবের আরেকটা কথা বলি, উনি বলছেন জয়েন্ট রিভার কমিশনের কথা। জয়েন্ট রিভার কমিশন হচ্ছে